আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নবম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো এখানে বিভাগ ক এর প্রশ্নগুলি হচ্ছে, একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে ১ নাম্বার প্রশ্নটি হচ্ছে, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন চতুর্থ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই না অষ্টদশ লুই? তো এখানে উত্তর হবে ষোড়শ লুই। এরপর ২ নাম্বার প্রশ্নটি হচ্ছে, ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল যাজকরা, অভিজাতরা, বুর্জুয়ারা না সাকু লোত্রারা? তো এখানে উত্তর হবে বুর্জুয়ারা। এরপর ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে, বানালিতে হলো তামাকের সঙ্গে যুক্ত কর, ভূমির সঙ্গে যুক্ত কর, উৎপন্ন ফসলের সঙ্গে যুক্ত কর না বিলাস দ্রব্যের সঙ্গে যুক্ত কর? তো এখানে উত্তর হবে উৎপন্ন ফসলের সঙ্গে যুক্ত কর। এরপর ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে, ক্যালন ছিলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনাপতি না অর্থমন্ত্রী? তো এখানে উত্তর হবে অর্থমন্ত্রী। এরপর ৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ১৬৮৮ খ্রিস্টাব্দে, ১৭৮৯ খ্রিস্টাব্দে, ১৮৮৪ খ্রিস্টাব্দে না ১৮৮৯ খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে ১৬৮৮ খ্রিস্টাব্দে। এরপর ৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে, পাদুয়ার ঘোষণাপত্র জারি করে রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া না প্রাশিয়া? তো এখানে উত্তর হবে অস্ট্রেলিয়া। এরপর ৭ নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন জন্মগ্রহণ করে কোর্সিকা দ্বীপে, একবা দ্বীপে, ফ্রান্সে, স্পেনে? তো এখানে উত্তর হবে কোর্সিকা দ্বীপে। এরপর ৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন ব্রান্সউইকের কাছে, ট্রামের কাছে না ওয়েলিংটনের কাছে না লেনসনের কাছে? তো এখানে উত্তর হবে লেনসনের কাছে। এরপর ৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে, কোড নেপোলিয়ন এ কয়টি ভাগ ছিল? ৬টি, ৫টি, ৪টি না ৩টি? তো এখানে উত্তর হবে ৩টি। এরপর ১০ নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন ১৮০১ খ্রিস্টাব্দে, ১৮০০ খ্রিস্টাব্দে, ১৮০৪ খ্রিস্টাব্দে না ১৮০৭ খ্রিস্টাব্দে? তো এখানে উত্তর হবে ১৮০০ খ্রিস্টাব্দে। এরপর বিভাগ খ এর প্রশ্নগুলি হচ্ছে, ২ এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, তো এখানে অ্যাডাম স্মিথ হবে তোমাদের, এখানে ডি নাম্বারটা হবে ভ্রান্ত অর্থনীতির জাদুকর। এরপর ভলতেয়ার, এখানে ভলতেয়ার হবে সি নম্বরটা রাজনৈতিক কারাগার। এরপর রোবসপিয়র হবে এ নম্বর সন্ত্রাসের শাসনের নেতা। এরপর মিরাবো হবে বি অভিজাতক নেতা। তো এরপর ৩-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। তো এখানে ১ নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন ড্যাশ মিউজিয়ামকে প্রতিষ্ঠা করেন? তো এখানে উত্তর হবে লুভের। এরপর ২ নাম্বার প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন নিজ সৎ পুত্র উইজিনকে ড্যাশ সিংহাসনে বসান? তো এখানে উত্তর হবে ইতালির। এরপর বিভাগ গ এর প্রশ্নগুলি হচ্ছে, ৪-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও, যে কোনো ৪টি। তো এখানে ১ নাম্বার প্রশ্নটি হচ্ছে, দৈব রাজতন্ত্র বলতে কী বোঝো? তো এখানে উত্তর হবে, যে রাজতন্ত্রে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজেরা ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন, তাকে দৈব রাজতন্ত্র বলা হয়।
এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রান্সউইক ঘোষণা কি? তো এখানে উত্তর হবে রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডরিক উইলিয়াম ষোড়শ লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ, তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান, ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণাই ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লাজির কি? তো এখানে উত্তর হবে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি বা ধর্মযাজকদের সংবিধান হলো একটি দলিল যার দ্বারা গির্জার ওপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অপসারণ ঘটানো হয়। এছাড়া গির্জাকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করা হয়। যাজকরা রাষ্ট্রীয় বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হন। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? তো এখানে উত্তর হবে অস্ট্রেলিয়া ও প্রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে সামনে রেখে নেপোলিয়ন রাইন উপত্যকার রাজ্যগুলিকে নিয়ে রাইন রাজ্য সংঘ গড়ে তোলেন 1806 খ্রিস্টাব্দে। প্রথমে ব্যাভেরিয়া, পরে উইটেটবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও 13টি ক্ষুদ্র রাজ্য নিয়ে মোট 16টি রাজ্য এই রাজ্য সংঘ গঠিত হয়। পরে স্যাক্সনি ও টাইরল যোগ দেওয়ায় কনফেডারেশন অব দ্য রাইন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় 18। তো এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল? তো এখানে উত্তর হবে রাশিয়া, সুইডেন, অস্ট্রেলিয়া। এরপর বিভাগ গয়ের 5 দাগের প্রশ্নগুলি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কিভাবে ফরাসি রাজা ষোড়শ লুই এর মৃত্যুদণ্ড হয়? তো এখানে উত্তরটি হবে 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে নতুন সংবিধান রচিত হয়েছিল তাতে রাজার ক্ষমতা খর্ব করা হলে রাজা ষোড়শ লুই নিরুপায় হয়ে ওই সংবিধানে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। রাজার অস্ট্রিয়া পালনের চেষ্টা। রাজা ষোড়শ লুই বাধ্য হয়ে সংবিধান মেনে নিলেও বিদেশি শক্তির সাহায্যে নিয়ে পুনরায় ফ্রান্সে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হন। এই উদ্দেশ্যে 1791 খ্রিস্টাব্দে 20 জুন তিনি সপরিবারে দেশত্যাগ করে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কেননা ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর শ্যালক। এর পরের প্যারাটি হচ্ছে রাজার ধরা পড়ে যাওয়া ও লাঞ্ছনা। তো এখানে হবে পরের দিন অর্থাৎ 21শে জুন সীমান্তের কাছে ভেরেন্নে নামক স্থানে রাজা সপরিবারে ধরা পড়ে যান। চরম লাঞ্ছনার মধ্যে তাদের প্যারিসে ফিরিয়ে আনা। যাজকদের সম্পর্কে আইনসভার প্রস্তাব ছিল যে যেসব যাজক সিভিল কনস্টিটিউশন মেনে চলতে অস্বীকার করবে তাদের ভাতা, বেতন, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা বাতিল করা হবে এবং তাদের দেশদ্রোহী বলে ঘোষণা করা হবে। 25শে জুন 1791 খ্রিস্টাব্দে রাজা নতুন সংবিধান মেনে
দেশ শাসন করতে সম্মত হন। তো এর পরের প্যারাটি হচ্ছে আইনসভার সঙ্গে রাজার বিরোধী বা বিরোধ। 1791 খ্রিস্টাব্দে 1 অক্টোবর আইনসভার অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে দুটি সমস্যা প্রকট হয়ে ওঠে। অনেক যাজক নতুন সংবিধান মেনে চলতে অস্বীকার করেন এবং 2, অনেক দেশত্যাগী ফরাসি অভিজাত বিদেশে ফ্রান্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই সমস্যা দুটির সমাধানকল্পে আইনসভা দুটি প্রস্তাব আনা হয়, যথা, তো এখানে 1 নাম্বার হচ্ছে যাজক সমস্যা সমাধানের প্রস্তাব। যাজকদের সম্পর্কে আইনসভার প্রস্তাব ছিল যে যেসব যাজক সিভিল মেনে চলতে অস্বীকার করবে তাদের ভাতা, বেতন, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা বাতিল করা হবে এবং তাদের দেশদ্রোহী বলে ঘোষণা করা হবে। এরপর 2 নাম্বার প্যারাটি হচ্ছে দেশত্যাগী অভিজাত সমস্যা সমাধান প্রস্তাব। এই প্রস্তাবে বলা হয় যে 2 মাসের মধ্যে দেশত্যাগী অভিজাতদের দেশে অর্থাৎ ফ্রান্সে ফিরে আসতে হবে। এই নির্দেশ অমান্য করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তাদের দেশদ্রোহী বলে ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে ধরা পড়লে তাদের প্রাণদণ্ড দেওয়া হবে। এর পরের প্যারাটি হচ্ছে রাজার বিরোধিতা। যাজক ও অভিজাত সম্প্রদায় ছিলেন রাজার সমর্থক, তাই রাজা তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিরোধী ছিলেন। তিনি ভেটো প্রয়োগ করে আইন দুটিকে স্থগিত রাখেন। জনগণের রাজপ্রাসাদ আক্রমণ ও ভেটো প্রত্যাহার। রাজার ভেটো প্রয়োগের ফলে প্যারিসে ক্ষিপ্ত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজাকে ভেটো প্রত্যাহার করতে বাধ্য করেন। এর পরের প্যারাটি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ও বার্নসউইক ঘোষণা। অস্ট্রেলিয়া ফ্রান্সের রাজার স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত সচেষ্ট ছিল। ফ্রান্সের আইনসভা 1792 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 1600 লুইকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করে। প্রাশিয়া ও অস্ট্রেলিয়ার যৌথ সেনাবাহিনীর অধিনায়ক ব্রান্সউইক 1792 খ্রিস্টাব্দে জুলাই মাসের ঘোষণা করে যে ফ্রান্সের টুইলারিস রাজপ্রাসাদ যদি কেউ আক্রমণ করে তবে তিনি আক্রমণকারী ফরাসিদের চরম শাস্তি দেবেন। এর পরের প্যারাটি হচ্ছে বার্নসউইক ঘোষণার প্রতিক্রিয়া। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ফরাসি জনগণ 10ই মার্চ 1792 খ্রিস্টাব্দে জেকোবিনদের নেতৃত্বে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে। প্রাণের ভয়ে রাজপরিবারের সদস্যরা আইন সভাকক্ষে আশ্রয় গ্রহণ করে। এরপর হচ্ছে রাজার ক্ষমতা লোভ। জনতার চাপে আইনসভা রাজাকে বরখাস্ত করতে বাধ্য হয়। ফলে 1 হচ্ছে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে এবং 2 হচ্ছে রাজতন্ত্রের অবসান। 1791 খ্রিস্টাব্দে সংবিধান বাতিল হয়ে যায়। এর পরের প্যারাটি হচ্ছে ন্যাশনাল কনভেনশনের অধিবেশন। রাজতন্ত্র ও 1791 খ্রিস্টাব্দে সংবিধান বাতিল হওয়ার পর ফ্রান্সের শাসক পরিচালনা ও নতুন সংবিধান রচনার জন্য সর্বজনীন ভেটো ন্যাশনাল কনভারসেশন আহ্বান করা হয়। প্রজাতন্ত্র ঘোষণা। তো 1792 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর নবনির্বাচিত ন্যাশনাল কনভারসনের অধিবেশন শুরু হয়। ওই দিনেই ভামির যুদ্ধে ব্রান্সউইকে বাহিনী পরাজিত হন। এই জয়ের উদ্দীপনায় ন্যাশনাল কনভারসেশন ফ্রান্স থেকে রাজতন্ত্রকে উচ্ছেদ করে এবং ফ্রান্সকে
প্রজাতন্ত্র রূপে ঘোষণা করে। এরপরে রাজার মৃত্যুদণ্ড। নতুন সরকার রাজার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সে সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। রোস সোপিয়র বলেন, দেশকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজার প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, টিকা লেখো, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। তো এখানে উত্তর হবে, ফরাসি সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ অবদান হলো 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। এই ঘোষণাপত্রটি ইংল্যান্ডের বিল অফ রাইটস, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। 1776 খ্রিস্টাব্দে এবং অষ্টাদশ শতকের দার্শনিক মতবাদের ভিত্তিতে রচিত এটিকে 1791 খ্রিস্টাব্দের সংবিধানের ভূমিকা বা মুখপদ্ম বলা হয়। মানুষ ও নাগরিক অধিকার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে বলা হয়, 1. মানুষের জন্মগত অধিকার হলো স্বাধীনতা। 2. আইনের চোখে সবাই সমান। 3. রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতা অধিকারী হলো জনগণ। 4. রাজপদে নিয়োগের মাপকাঠি হলো যোগ্যতা, বংশমর্যাদা নয়। এরপর 5 হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি হলো মানুষের সর্বজনীন অধিকার। এরপরের পয়েন্টটি হচ্ছে সীমাবদ্ধতা। ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন এতে সামাজিক সাম্য ও অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। শিক্ষার অধিকার সম্পর্কে কিছু বলা হয়নি। তাছাড়া নাগরিকের অধিকারের কথা বলা হলেও তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এই ঘোষণাপত্র ছিল সম্পূর্ণ নীরব। এরপর গুরুত্ব। তো কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। এই ঘোষণাপত্রে শুধু ফ্রান্সের জনগণ নয়, সমগ্র মানব জাতির অধিকারের কথা ঘোষণা করা হয়েছে। এরপর 3 দাগের প্রশ্নটি হচ্ছে, কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? তো এখানে উত্তর হবে কোড নেপোলিয়ন। প্রথম প্যারা হচ্ছে কোড নেপোলিয়ন। নেপোলিয়ন ফ্রান্সের প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংগৃহীতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন নামে পরিচিত। নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি হল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন। তার এই কৃতিত্বের জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। প্রবর্তনের কারণ। আইন সংহিতা প্রবর্তনের আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইনবিধি প্রচলিত ছিল। এই আইনগুলি ছিল বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী। এই পরিস্থিতিতে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করার জন্য কোড নেপোলিয়ন বা আইন সংহিতা প্রবর্তন করেন। তো এর পরের পয়েন্ট হচ্ছে আইন সংহিতা রচনা। নেপোলিয়ন আইন সংহিতা রচনা করার জন্য ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠন করেন। এই আইন কমিশন 4 বছরে 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ অক্লান্ত চেষ্টায় একটি আইনবিধি সংকলন করেন। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট 84টি অধিবেশন বসে। এর মধ্যে নেপোলিয়ন 36টি অধিবেশনে সভাপতিত্ব করেন। নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে এই আইন সংহিতার নামকরণ করেন কোড নেপোলিয়ন। 2287টি আইন সংকলিত এই আইন সংহিতাটি 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন ও বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য। ফরাসি বিপ্লবের সাম্য, ঐক্য, স্বাধীনতার আদর্শে রচিত নেপোলিয়নের আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হল: 1. আইনের দৃষ্টিতে সকলেই সমান। 2.
যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ। ৩. সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি। ৪. ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রভৃতি। এই আইন সংহিতা হল উদারনীতিবাদ প্রচলিত প্রথা, স্বাভাবিক ন্যায়নীতি ও রোমান আইনের সংমিশ্রণ ও সমন্বয়। ঐতিহাসিক লেভের এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেলের সঙ্গে তুলনা করেছেন। তো এরপর বিভাগ এর ৬ দাগের প্রশ্নগুলি হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। তো এখানে ১ নম্বর প্রশ্নটি হচ্ছে, ফরাসি স্বৈরাচার ও অর্থনীতি বিষয়ে দার্শনিকদের মতবাদ লেখো। তো এখানে উত্তর হবে, অষ্টাদশ শতকে ইউরোপের অন্যান্য দেশের মতোই ফ্রান্সে স্বৈরাচারী রাষ্ট্রনীতি ও অর্থনীতি প্রচলিত ছিল। তবে ইউরোপের অন্যান্য দেশে যা ছিল না, ফ্রান্সে তার উপস্থিতি লক্ষণীয়। একমাত্র ফ্রান্সের দার্শনিকদের প্রভাবে জনগণ ফরাসি প্রশাসনের স্বৈরাচার ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যা শেষ পর্যন্ত ফরাসি বিপ্লবে রূপান্তরিত হয়েছিল। তো প্রথম প্যারাটি হচ্ছে ফরাসি স্বৈরাচারের বিষয়ে দার্শনিকদের মতবাদ। ফ্রান্সের তৎকালীন স্বৈরাচার সম্পর্কে যে সকল দার্শনিক তাদের লেখনীর মাধ্যমে ফরাসি জনগণকে আকৃষ্ট করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুশো, মন্তেস্কু, ভলতেয়ার, দেনিস দিনেরো প্রমুখ। রুশো তার বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্টস গ্রন্থে আধুনিক গণতন্ত্র ও প্রজাতন্ত্রবাদের ভিত্তি স্থাপন করেন। তিনি যুক্তি দিয়ে বোঝান তিনি ফরাসি জনগণের উদ্দেশ্যে বলেন, মানুষের প্রয়োজন নেই রাজার সৃষ্টি। তাই রাজা যদি মানুষের সেই প্রয়োজন মেটাতে ব্যর্থ হন, তাহলে জনগণের উচিত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা। তিনি আরও বলেন, জন্মের সময় মানুষ স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। দার্শনিক মন্টেস্কু তার দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে ফ্রান্সের তৎকালীন সামাজিক অসাম্য, রাজা ও তার অভিজাততন্ত্রের স্বৈরাচারী নীতির স্বরূপ জনগণের সামনে তুলে ধরেছিলেন। ফরাসি দার্শনিক ভলতেয়ার তার লেতর ফিলোসফিক গ্রন্থে চার্চের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারের সমালোচনা করেছেন। দেনিস দিনেরো, দ্য এলেমবার্ট প্রমুখ তাদের রচনার মাধ্যমে ফ্রান্সের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, চার্চের অন্যায় ক্রীতদাস প্রথা, বৈষম্যমূলক কর ব্যবস্থার বিরোধিতা করেন। এরা বিশ্বকোষ নামক একটি গ্রন্থে রচনার মাধ্যমে তৎকালীন ফ্রান্সের ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য ইত্যাদি বিষয়ের উপর যুক্তিগ্রাহ্য আলোচনা প্রকাশ করেন। এর পরের প্যারাটি হচ্ছে, ফরাসি অর্থনীতি সম্পর্কে দার্শনিকদের মতামত। প্রাক বিপ্লব পর্বে ফরাসি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ সম্পর্কে দার্শনিকদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। দার্শনিকরা তাদের সমালোচনামূলক লেখনীর মাধ্যমে ফ্রান্সের তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করার চেষ্টা করেন। দার্শনিক লেগুয়ে সম্পত্তিতে বংশগত অধিকার ও ব্যক্তিগত মালিকানার অবসানের কথা বলেন। তিনি মনে করতেন, সম্পত্তিবান লোকেরাই শক্তিশালী, যারা অন্য শ্রেণীকে শোষণ করে। মরেলি ও সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে সামাজিক অসাম্য ও শোষণের জন্য দায়ী করেছেন। অর্থনীতি সম্পর্কে ফিজিওক্র্যাটেনের চিন্তাভাবনাও গুরুত্বপূর্ণ। এরা অর্থনীতি বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন। এরা মনে করতেন, স্বাধীন ও অবাধ বাণিজ্যের দ্বারাই ফ্রান্সের উন্নতি সম্ভব। ফিজিওক্র্যাটদের বক্তব্য শিক্ষিত সমাজে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। এভাবেই ফরাসি দার্শনিকগণ তাদের চিন্তাধারা ও যুক্তিপূর্ণ লেখনীর মাধ্যমে ফ্রান্সের প্রাক বিপ্লব পর্বের ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারী ও অর্থনীতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করেছিলেন। এরপরে ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন?
তো এর উত্তর হবে, প্রথমে পয়েন্টটি হচ্ছে ভূমিকা। ফরাসি বিপ্লব যখন শোচনীয় বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছিল এবং ডিরেক্ট শাসনের ব্যর্থতা ও ক্রমাগত বৈদেশিক আক্রমণ যখন ফ্রান্সের জনজীবনকে অতিষ্ঠ ও ক্ষুব্ধ করে তুলেছিল, সেই জটিল মুহূর্তে নেপোলিয়ন বোনাপার্ট তার অভাবনীয় সামরিক প্রতিভার দ্বারা ফ্রান্সকে রক্ষা করেন এবং ফরাসি জাতির ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হন। নেপোলিয়নের বাল্যজীবন। জন্ম। নেপোলিয়ন 1769 খ্রিস্টাব্দে 15 আগস্ট ইতালির অন্তর্গত কর্নিকা দ্বীপের অ্যাজাকিও শহরে জন্মগ্রহণ করেন। পিতামাতা। নেপোলিয়নের বাবা নাম কালো বোনাপার্ট ও মায়ের নাম লেটিজিয়া বোনাপার্ট। শিক্ষালাভ ও কর্মজীবন। 16 বছর বয়সে তিনি তার বাবাকে হারান এবং তারা কঠোর দারিদ্র্যের সম্মুখীন হন। তিনি প্যারিসের সামরিক বিদ্যালয়ে শিক্ষা শেষ করেন। 17 বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে যোগ দেন। নেপোলিয়নের উত্থানের সূচনা। নেপোলিয়নের উত্থানের কাহিনী ছিল রোমাঞ্চকর এবং এটি 3টি পর্যায়ে বিভক্ত ছিল, যথা প্রথম পর্যায়। তো প্রথম প্যারাটি হচ্ছে ব্রিগেডিয়ার পদ লাভ। 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্সের তুলো বন্দর অবরোধ করে। নেপোলিয়ন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থলবন্দর পুনরুদ্ধার করেন। এই সাফল্যের পুরস্কার হিসাবে তিনি ব্রিগেডিয়ার পদের উন্নতি হন। এর পরের প্যারাটি হচ্ছে মেজর জেনারেল পদ লাভ। 1795 খ্রিস্টাব্দে 5 অক্টোবর রাজতন্ত্রের সমর্থন ও প্রজাতন্ত্রের বিরোধী উচ্ছৃঙ্খল জনতা ন্যাশনাল কনভারসেশন আক্রমণ করে। নেপোলিয়ন অল্প সংখ্যক সৈন্য নিয়ে এই বিশাল জনতার আক্রমণ থেকে ন্যাশনাল কনভেনশনের সদস্যদের রক্ষা করেন। এর পুরস্কার স্বরূপ তিনি মেজর জেনারেল পদের উন্নতি হন। এর পরের প্যারা নেপোলিয়নের ইতালি অভিযান। 1795 খ্রিস্টাব্দে 26 অক্টোবর ন্যাশনাল কনভারসেশন শাসন শেষ হয় এবং ডিরেক্ট শাসন শুরু হয়। এই সময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সার্ডিনিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। নেপোলিয়ন এই শক্তি জোটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সসৈন্যে ইতালি অভিযান করেন। সাফল্য। তো এখানে 1 নম্বর হচ্ছে সার্ডিনিয়া জয়। প্রথমে তিনি সার্ডিনিয়াকে পরাজিত করে সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন এবং স্যাভাত ও নিস দখল করেন। এরপর 2 নম্বর অস্ট্রেলিয়া আক্রমণ ও ক্যাম্পো ফর্মিও সন্ধি। তিনি উত্তর ইতালিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করেন। অস্ট্রেলিয়া সম্রাট তার সঙ্গে ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় 1797 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। এরপর 3 নম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযান। এরপর নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিশর অভিযান করেন। তিনি 1798 খ্রিস্টাব্দে 21 জুলাই পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেও নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি লেনসনের হাতে পরাজিত হন। এরপর তিনি ফ্রান্সে ফিরে আসেন। এরপর দ্বিতীয় পর্যায় ডিরেক্টরি শাসনের অবসান ও কনসুলেট শাসনের সূচনা। তো এখানে ফ্রান্সের জনগণ ডিরেক্টরি শাসনে 1795 থেকে 1799 খ্রিস্টাব্দে অসন্তুষ্ট হয়েছিলেন। এই অবস্থার সুযোগে নেপোলিয়ন সসৈন্যে কাউন্সিলে উপস্থিত হন। নেপোলিয়নের অনুগত ডিরেক্টর ও সদস্যগণ আনুষ্ঠানিকভাবে ডাইরেক্টর শাসনের অবসান ঘোষণা করেন। ফলে নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্সে কনসুলেটেড শাসনের সূচনা হয়। 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাটরূপে নেপোলিয়ন স্বয়ং নিজেকে অভিষিক্ত করেছে। 3 জন কনসালের উপর শাসন ক্ষমতা অর্পিত হয়। এর মধ্যে নেপোলিয়ন হল সর্বশক্তিমান প্রথম কনসাল।
এরপর ফ্রান্সের প্রথম কনসাল হিসাবে দেশের শাসনভার গ্রহণ করে নেপোলিয়ন ফ্রান্স বিরোধী দ্বিতীয় রাষ্ট্রজোট ও আক্রমণ প্রতিহত করে এরপর ইতালি, জার্মানি, বেলজিয়াম, সুইল্যান্ড ইত্যাদি প্রভৃতি দেশ দখল করেন। এইসব সাফল্যের ফলশ্রুতিরূপে 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কাউন্সিল অফ স্টেট অব দ্য প্রস্তাব অনুসারে চিরজীবনের জন্য প্রথম তথা প্রধান কনসাল পদে অনুষ্ঠিত হন। তৃতীয় পর্যায় অবশেষে 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট রাজবংশীয় না হয়েও ফরাসি জাতির সম্রাট হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ফরাসি প্রজাতন্ত্র নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যে রূপান্তরিত হয়। এরপর মূল্যায়ন। এইভাবে বোনাপার্ট তৎকালীন ফ্রান্স তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রণনী পুনঃ সেনাপতি হয়ে উঠেছিলেন। তিনি এক সাধারণ পরিবারের সন্তান হয়েও নিজ দক্ষতায় ফ্রান্সের শাসক হয়েছিলেন। 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ফ্রান্সের ভাগ্যনিয়ন্ত্রা। তাই ঐতিহাসিকগণ তার শাসনকালকে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলে অভিহিত করেছেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ধন্যবাদ।